গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় প্রাপ্তি। কোনো হুমকি পেয়েছিলেন? দুইবার আমি গুম হয়েছি। যে ডাক্তার আমাকে চিকিৎসা করছে তাকে যে ডিজিএফআই হুমকি দিয়েছে, তার পরিবারকে হুমকি দিয়েছে। কখন বুঝলেন যে পালিয়ে যাচ্ছে? ওই মহিলা তো এত চালাক ছিল এবং প্রতারণা করতো, নানাভাবে ছলচাতুরি করতো। তো মনে হয়েছে এটা কোনো ট্র্যাপ কিনা। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, সব দোষ তো এনসিপির। এখন যেহেতু এনসিপির নেতৃত্ব গণ অভ্যুত্থান। সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজনে। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক এবং এক দফার ঘোষক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। একটু জানতে চাই, জুলাই মাস আছে, 2 বছর আগে এই জুলাই মাসেই আপনারা পুরো আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে সাধারণ মানুষ আপনাদের সাথে অংশ নিয়েছিল এবং তার পাশাপাশি 3রা আগস্ট এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল। শুরুতেই যদি জানি যে সেই গেল 2 বছরের আগের যে জুলাই আর এই 2 বছর পর জুলাই, কি প্রাপ্তি কি অপ্রাপ্তি? গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের জাতীয় ইতিহাসেরও মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় প্রাপ্তির ঘটনা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 16 বছরের যেই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চেপে বসেছিল, যার বিরুদ্ধে অনেকেই আন্দোলন করতেছিল গত 16 বছর ধরে, রাজনৈতিক সামাজিক, কিন্তু সফল হচ্ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারকে উৎখাত করতে এদেশের ছাত্র জনতা সক্ষম হয়েছে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। দ্বিতীয় বড় প্রাপ্তি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণরা নতুন করে স্বপ্ন দেখছে, তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, দেশের সংস্কার নিয়ে অনেক প্রস্তাবনা এসেছে, সেগুলো নিয়ে কাজ হচ্ছে, বিচার নিয়ে কাজ হচ্ছে। ফলে বাংলাদেশকে যে নতুনভাবে আমাদের গড়তে হবে, এই ভাবনাটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়। দেশকে নিয়ে যে হতাশা, সেই জায়গা থেকে সরে এসে আবারও দেশ নিয়ে কাজ করার জায়গা তৈরি হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে। অপ্রাপ্তি বলতে গেলে যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, সেইটা যত সময় যাচ্ছে মনে হচ্ছে সেটা যেন আবার ধূসর হয়ে যাচ্ছে। সংস্কার আসলেই হবে কিনা, পরিবর্তন হবে কিনা। গণভোট হলো, সেই গণভোটের রায় সরকার মানছে না বর্তমান সরকার। ফলে সেই জায়গায় একটা অপ্রাপ্তি আছে। বিচারটা আরও দ্রুত যদি হতো, দেশের অর্থনৈতিক পরিবর্তনটা যদি হতো, আমাদের বেকারদের কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত করা। যদিও 2 বছর খুব কম সময়, কারণ 16 বছর বাংলাদেশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটার জন্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশে অবশ্যই আরও সময় লাগবে। তো প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। তবে জুলাই গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে আর কি। এই যে এত দীর্ঘ লড়াই করছেন, 2 বছর পর এসেও জুলাইকে ধরে রাখার চেষ্টা করছেন, সেই দিক থেকে কোনো কি ভুল ছিল বলে মনে করছেন? 5ই আগস্টের পরে আসলে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের চরিত্রটা কি হবে এটা আসলে পরিষ্কার ছিল না। এটা কি কেয়ারটেকার গভর্নমেন্ট, যে তারা একটা ইলেকশন করবে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে, নাকি তারা একটা বিপ্লবের চেতনা ধারণ করে দেশকে নেতৃত্ব দিয়ে যাবে? তা আমাদের তো আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা ছিল যে এটা বিপ্লবী সরকার হবে বা বিপ্লবের চেতনা ধারণ করা সরকার হবে। তো সংবিধান বাতিল না করা, সে বা স্থগিত না করা, ফলেই অন্তর্বর্তী সরকার দুর্বল হয়েছিল সেই সময়। অন্তর্বর্তী সরকারও তার চরিত্রটা ঠিক করতে পারে নাই। সে সংস্কারের কথা বলছে, কিন্তু সে আবার এসে ইলেকশনের জন্য কম্প্রোমাইজ করছে রাজনৈতিক দলগুলোর কাছে। তো সেই সময়ই সংস্কারগুলো করে ফেলা উচিত ছিল। এবং বিপ্লবের পরবর্তী সময়ে আসলে যে রাজনৈতিক ঐক্যবোধের কথা, এই ঐক্যবোধ আসলে সম্ভব না, বরং অন্তর্বর্তী সরকারেরই সংস্কার বা যা যা পরিবর্তন তার পক্ষে সক্ষম ছিল সেটা করে ফেলা উচিত ছিল, সংবিধান পরিবর্তন করে ফেলা উচিত ছিল। এবং সেটা পরবর্তী সরকার পরবর্তী সময় এটা কতটুকু ধরে রাখবে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এখন যেটা হইলো যে আমরা ঐক্যবোধ করে একটা জায়গায় আসলাম এবং পরবর্তী সরকার আসলে
সে ঐক্যমতটা মানছে না। এর থেকে বেটার হতো কাজগুলো আগে করে ফেলা, তারপরে রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া যে আপনারা এটা করুন বা এটাকে সমর্থন করুন। জুলাই পুরো প্রেক্ষাপটটিতে গণতান্ত্রিক ছাত্র শক্তির ভূমিকাটা আসলে কী ধরনের ছিল? এখন আমরা দেখি যে শিবির, তারপর ছাত্রদল, বামপন্থী দল সবাই আসলে ক্রেডিট দিচ্ছে। আসলে গণতান্ত্রিক ছাত্র শক্তি সেই সময়টায় কী ধরনের ভূমিকা পালন করেছে? এইখানের যারা নেতৃত্ব তারা গত 5-7 বছর ধরেই ক্যাম্পাসে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন বা অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল। গণতান্ত্রিক ছাত্র শক্তির জায়গাটা ছিল যেটা সমন্বয়, আমরা বলছি সমন্বয়ক আর কি, সমন্বয়কের ভূমিকাটাই পালন করছে ছাত্র শক্তি। সকল পক্ষকে এক জায়গায় নিয়ে আসা, একটা আস্থার জায়গায় নিয়ে আসা, ছাত্র শক্তির সেই নেতৃত্বের উপর আস্থা রাখা, সকল পক্ষের সাথে সমন্বয় করা, কর্মসূচি নির্ধারণ করা, সেটার জন্য সকল পক্ষের সাথে কথা বলা। তো ছাত্র শক্তি ছিল এই অভ্যুত্থানের মানে নিউক্লিয়াস, লিডারশিপের জায়গায়। সেটাকে ছাত্র শক্তিকে কেন্দ্র করে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নিউক্লিয়াসটাই ছিল ছাত্র শক্তি। তারাই তারপরে আরও অনেকে যুক্ত হয়েছে এবং রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তারাও যুক্ত হয়েছে। তো এই অভ্যুত্থানে সবাই তার মতো করে ক্রেডিট দেওয়া বা না নেওয়ার বিষয়টা সবাই তার মতো করে দেখে, তার ভূমিকাটাকে সে মূল্যায়ন করে। তো ছাত্র শক্তির যারা নেতৃবৃন্দ ছিল সেটা তো প্রকাশ্যেই ছিল সব কিছু। সেই সময়ে সাংবাদিক বলেন, জনগণ সবাই দেখেছে ছাত্র শক্তির নেতৃত্ব। কিন্তু ছাত্র শক্তি কখনোই আবার বলে না যে এই আন্দোলন আমাদের একার আন্দোলন, আমরাই এককভাবে। কিন্তু ছাত্র শক্তি না থাকলে আসলে সবগুলো পক্ষকে সমন্বয় করা সম্ভব হতো না আর কি। কারণ অন্য সংগঠনগুলা তাদের একটা পেরিফেরি আছে, এর বাইরে যায় তারা সমন্বয় করতে পারতো না। ছাত্র শক্তি আমরা যারা ছিলাম আমাদের পক্ষে আমাদের সাথে সবগুলো পক্ষেরই যোগাযোগ ছিল। এই যোগাযোগটা এমন না যে আপনি আন্দোলনের মাঝখানে হঠাৎ করে করলেন, এটা দীর্ঘ একটা সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবনে সকল ছাত্র সংগঠনের সাথে ইন্টারেকশন, আস্থার জায়গাটা। তো সেই ছাত্রশক্তি সেই আস্থার জায়গাটা নিতে পারছিল দেখে এই আন্দোলনে সব পক্ষই একটা পর্যায়ে এসে অংশগ্রহণ করে। 2024 সালে যদি জুন মাসে ফিরে যাই, জুন মাসে কে নাহিদ ইসলাম, কে আসিফ মাহমুদ, কে মাহফুজ আলম, কাউকেই কিন্তু আসলে কেউ চিনতো না। এবং 2024 সালে যে প্রেক্ষাপটে যারা আসলে অগ্রনায়ক ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির, তাদেরকে কিন্তু পরবর্তীতে মানুষজন থেকে চেনা শুরু করেছে। সেই বিষয়টি একটু বলবেন, একেবারে অজানা থাকা অবস্থা থেকে তারপর হচ্ছে হলো দেশের এত বড় একটি গণ অভ্যুত্থানে হচ্ছে হলো আপনারা নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি সমন্বয়টা কিভাবে করেছেন অন্যান্য দলগুলোর সাথে? সবটা একটা তো হচ্ছে প্রথমে আমরা আন্দোলনটা শুরু করি, ছাত্র শক্তি শুরু করে মানে লাইব্রেরিতে যায়, অর্গানাইজ করে, কর্মসূচি ঘোষণা দেয়। তারপরে যখন আরও আমরা কিছু অ্যাক্টিভিস্ট পাই, সার্জিস, হাসনাত, মাহিন, তারা এসে যুক্ত হলো, যারা লাইব্রেরিতে রেগুলার পড়ে, সেখানে একটা সম্পর্ক আছে। তো এরকম একটা কোর টিম তৈরি হয়। তারপরে আন্দোলন যত আগায় স্বাভাবিকভাবে যারা ছাত্র সংগঠন আছে বিভিন্ন, তাদেরও একটা ইন্টারেস্ট থাকে, তারা অংশগ্রহণ করতে চায়। আমরাও সেই স্পেসটা করে দিই এবং তাদের সাথে এক ধরনের আলোচনা আমরা করি। যখন এটা রাজনৈতিক দিকে ধাবিত হচ্ছিল, অর্থাৎ বাধা বিপত্তি আসতেছিল রাজনৈতিকভাবে সরকারের জায়গা থেকে, 13, 14, 15 তারিখের সময়টা, বিশেষত 15 তারিখের পরে, তখন রাজনৈতিক অংশগুলোকে আরও বেশি এই আন্দোলনে সক্রিয় করা হয় বা তাদেরকে তখন তারা একটা বড় ভূমিকা পালন করে যখন মারামারি বা এই জায়গাগুলো শুরু হলো। তারপরে তো 15, 16, 17 তারিখ, এরপরে আন্দোলনটা একেবারে স্বতঃস্ফূর্ত জনগণের কাছে চলে যায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামে, সেখানে যার যা পরিচিত তারা তাদের মতো সমন্বয় করছে রাজনৈতিকভাবে বা কারো বন্ধুবান্ধব, মাদ্রাসা স্টুডেন্টরা নামে। তো এইটা আন্দোলনে আবার আরেকটা স্টেজ আপনার গেল 20, 19, 20, 21, 22 তারিখ। এরপরে আমরা গুম হলাম হাসপাতালে, তারপরে আবার ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। তখন যারা বাইরে ছিল আমাদের আরেকটা লেয়ারের লিডারশিপ, তারা রোল প্লে করে। তারপর তো পুরো বাংলাদেশে দেখা যায় সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সংযুক্ত হয়, অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আলেম ওলামা থেকে শুরু করে প্রবাসে, এবং 3 আগস্ট সেনাবাহিনীর ভিতরে একটা অংশ এই অভ্যুত্থানকে সমর্থন করে। এইভাবে এটা এক দফার দিকে গেল এবং 5ই আগস্ট সংগঠিত হলো। কোনো হুমকি পেয়েছিলেন, মৃত্যু হুমকি বা এমন কোনো রকমের কোনো কিছু যেটা আসলে এখন পর্যন্ত জানার নেই এই অভ্যুত্থানের যা আমাদের সাথে হয়েছে তার 80%ই আমরা এখন পর্যন্ত জানাই নাই বা জানানোর সুযোগও হয় নাই, আমরা মনে করি সময়ও হয় নাই।
কারণ অভ্যুত্থান পরবর্তী আমরা তো আসলে দেশটাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত, আমাদের ব্যক্তিগত স্মৃতি কি হয়েছে না হয়েছে সেটা আসলে ইতিহাস মূল্যায়ন করবে, বিশ্লেষণ করবে, বের করবে। মনে করে হোপ কি এগুলো তো ছিল, এগুলো তো প্রকাশ্য ছিল, আমাদেরকে তো 2বার আমি গুম হয়েছি। তো এই আন্দোলন নেতৃত্বের সাথে যারা ছিল, শুধু নেতৃত্ব না, যারা অংশগ্রহণ করছে তাদের সবারই তো জীবনের হুমকি সেই সময়ও ছিল, এখনও আছে। ধরেন আমাকে গণস্বাস্থ্যে যে চিকিৎসা দিয়েছে, যে ডাক্তার, একজন ইন্টার্ন ডাক্তার, তাকেও গুম করা নেওয়া হয়েছিল, তাকেও টর্চার করা হয়েছে। যে ডাক্তার আমাকে চিকিৎসা করছে তাকে যে ডিজিএফআই হুমকি দিয়েছে, তার পরিবারকে হুমকি দিয়েছে। তো এই গল্পগুলো তো আর সবাই জানে না, তাদের কথা তো আর এখনও আসে নাই, আমাদের পরিবার, আত্মীয় স্বজন। তো এরকমভাবে যারা ধরেন একটা এলাকায় নর্থ সাউথের একটা ছেলে আন্দোলন করছে, তাকে তার গ্রামের বাড়িতে যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগ হুমকি দিয়েছে। তো যারা যেখানে ছোট বড় যেভাবেই আন্দোলনে সংগঠিত হতে ভূমিকা রাখছে, আন্দোলনের নেতৃত্বে আসছে, মুখ হয়েছে, তারা প্রত্যেকে ওই সময়টায় হুমকি পেয়েছে, এখনও নানান থ্রেটের মধ্যে আছে। তো ওই সময় যেটা হয়েছে যে হুমকি, সব বড় ঘটনা, মানে মানুষ যখন রাস্তায় সবাই মরতেছে, আপনি আপনার ঘরের ভিতরেও সেফ না, আপনার জানলা দিয়ে গুলি করতেছে, ছাদের হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, তখন তো আসলে সকল হুমকির পরোয়া না করে মানুষ রাস্তায় মানে নামছে। মৃত্যুর ভয় তো তখন ছেড়েই দিয়েছিলেন। হ্যাঁ, মৃত্যু তো প্রতিনিয়তই হচ্ছে, বরং তখন সরকারকে উৎখাত করা ছাড়া তো জনগণের সাথে আর কোনো আপনি 14-15 তারিখের পরের কথা বলেন, আমি যদি একটু 14 জুলাইয়ের দিকে যেতে চাই। 14 জুলাই যখন হচ্ছিল শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলনে বললেন যে রাজাকারের বিষয়টি, যে রাজাকারের নাতিপুতিরা মেধাবী হবে, এরকম একটি যখন সংবাদ সম্মেলন করলেন, সেটি আসলে কি আন্দোলনের গতিপথটাকে পরিবর্তন করে দিয়েছে কিনা? কোটা আন্দোলন কি সরকার পতনের আন্দোলনের প্রথম স্টেপ কি সেটি ছিল কিনা, সেটি একটু বলবেন। পাশাপাশি 15 জুলাই নারীদের উপর আক্রমণ করা হয় ছাত্রলীগের ধারা এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সেটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শেখ হাসিনার ওই বক্তব্য তার সে দিয়েছিল যাতে আন্দোলনকারীদের উপরে হামলা করলে একটা বৈধতা তৈরি হয়, যে আন্দোলনকারীরা রাজাকার, ফলে তাদেরকে হামলা করাটা জায়েজ। সেই সময় তো এই ন্যারেটিভটাই ছিল, এবং পরের দিন দেখা যায় তার ধারাবাহিকতাই মেয়েদেরকে টার্গেট করে হামলা করে ছাত্রলীগ। তবে 16 জুলাই আবু সাইদের হত্যাটা ছিল সবচেয়ে বড় মাইল ফলক আমার মতে আর কি। কারণ আবু সাইদের হত্যা বা তার শাহাদাত বরণ, সেটা যেমন লাখ লাখ তরুণকে, সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে, ক্ষুব্ধ বিক্ষুব্ধ করে তুলেছে, এবং এইটাকে তখন আর এটা ন্যায় বিচারের আন্দোলনে পরিণত হয়েছে কোটা সংস্কার থেকে। ফিরে যেতে চাই 3রা আগস্ট। আপনি বলেছিলেন যে আসলে শেখ হাসিনার তখন হচ্ছিল এক দফার ঘোষণাটা সময়ের দাবি ছিল, মানুষজন চাচ্ছিল, এবং আপনি তখন হচ্ছিল শহীদ মিনারে লাখো মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন। সেই এক দফার ঘোষণা এবং শেখ হাসিনার পতনের, সরকার পতনের অজানা গল্পটা আপনার কাছে জানতে চাই। আগে কি হয়েছে, পরে কি হয়েছে, কিভাবে চিন্তা করলেন যে এত আন্দোলন, এত ইয়ের মাঝে শহীদ মিনারে আপনারা যাবেন? 4 আগস্ট যেহেতু হলো আক্রমণ হয়েছে, 3রা আগস্টও আক্রমণ হতে পারতো, সেই রিস্কটাও হয়তো বা ছিল। 1 আগস্ট মোস্ট প্রবাবলি আমরা ডিবি অফিস থেকে মুক্তি পাই। তো এরপরে আমরা বের হয়ে যতটুকু, আমি তো তখন অসুস্থ, যেহেতু অনশনরত অবস্থায় আমরা মুক্তি পাই। 1 আগস্ট আমি অসুস্থই ছিলাম, পুরো তেমন সেন্স কাজ করতেছিল। 2রা আগস্ট যখন পুরো পরিস্থিতি, দেশের পরিস্থিতি আমরা বুঝতে পাই, তখন আমরা যাদের সাথে সমন্বয় করার সুযোগ পাই, তাদের সবার সাথে কথা বলে যে এটা আসলে একটা ফাইনাল জায়গায় চলে এসেছে, চূড়ান্ত জায়গায়। আমরা আগের থেকেই আমাদের একটা চিন্তা ছিল 16 আগস্টের পর, 16 জুলাইয়ের পর থেকে, যে আমাদেরকে এরকম একটা জায়গায় যেতে হবে, কিন্তু সেটা কখন, কিভাবে, এটা আমরা সেটার অপেক্ষায় ছিলাম। তো 2রা আগস্ট বা 1 আগস্ট আমাদের কাছে পরে মনে হয়েছে যে এইরকম পরিস্থিতি আসছে, এখন আর কোনো লুকোচুরি নয়, এখন আর কোনো ইনডিরেক্ট কিছু নয়, এখন আর 9 দফা নয়, এখন সরাসরি 1 দফায় যেতে হবে। এটাই জনগণের দাবি, এইটাই বাকি, এইটাই দেওয়ার জন্য আমাদেরকে ডিবি অফিস থেকে মুক্ত করেছে জনগণ। এটাই আমাদের লাস্ট টাস্ক এই অভ্যুত্থানে।
যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সরকারের বিরুদ্ধে আমাদের এক দফার ঘোষণা, এবং এক দফার ঘোষণাটা শুধুমাত্র সরকার পতন নয়, বরং একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের ঘোষণা আসবে। এবং 2 তারিখে আমরা সিদ্ধান্ত নেই এবং 3 তারিখে আমরা সবাইকে ওপেন কল করি যে যে যেখানেই থাকুক না কেন সবাই শহীদ মিনারে আসেন, এবং আমাদের আন্দোলনকারীরাও সবাই শহীদ মিনারে আসেন, এবং আমরা এক একজন এক এক জায়গা থেকে তখন শহীদ মিনারে আসি। 5 আগস্টের কথা যদি বলি, 5 আগস্ট সকালবেলা আপনি আসলে কোথায় ছিলেন এবং কোনোভাবে কি আসলে বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, বা সেই সময়টার কথায় যদি বা সেই সময় স্মৃতিতে যদি যেতে চাই, কখন বুঝলেন যে পালিয়ে যাচ্ছে, বা কি আসলে তখন কোথায় ছিলেন, কি ধরনের পরিস্থিতির মাঝে ছিলেন, কি ধরনের টেনশন কাজ করছিল, বা আগে থেকেই এই টের পেয়েছিলেন কিনা যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে? না, 4ই আগস্টও আমি শাহবাগে ছিলাম। আমি তো 3 দিনই 4ই আগস্টের পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় আমি ছিলাম। 5ই আগস্ট সেখান থেকেই সকালবেলা ওই শিক্ষক সহ আমার আরও কিছু সহকর্মীরা, নাসিরউদ্দিন পাটোয়ারি, নিভা পুষো, আরও কয়েকজন আমাকে তখন শাহবাগে তারা নিয়ে আসে দুপুরের দিকে। তো আমি সকাল থেকে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে তারা বেরোতে দিচ্ছিল না পরিস্থিতি অনুযায়ী, কারণ 5ই আগস্ট তো আমাদের ফাইনাল কর্মসূচি ঘোষণা হয়েছে আর কি। তা আমাদের ইয়ে ছিল শাহবাগ আমরা থাকব, এবং আমাদের তো ঢাকা শহরে কতগুলো পয়েন্ট ঠিক করা ছিল, এই পয়েন্ট থেকে জনগণ গণভবনের দিকে যাবে, কিন্তু আমরা মূল নেতৃত্ব হচ্ছে শাহবাগে থাকব, এবং শাহবাগে থেকে আমরা হচ্ছে ফাইনাল ঘোষণা দিব বা ডিরেকশন দিব। তো যখন দুপুর 12টা মনে হয় 12টা বা 1টার দিকে যখন শাহবাগে আসি, তখন তো উত্তাল জনসমুদ্র শাহবাগ। আমি আসি, এরপর আসিফ আসে, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল। তো এর মধ্যে আমরা শাহবাগে একটা স্টেজ করব, এটা নিয়ে নাসির ভাই কাজ করতেছে, মাহফুজ ভাই কাজ করতেছে। তো এর মধ্যে পুরা জনসমুদ্র আমাকে আসিফকে ঠেলে সামনে নিয়ে গেছে, মিছিল নিয়ে গেছে। মানে আমরা না চাওয়া সত্ত্বেও আমরা বলতেছি আপনারা যান, কিন্তু তারা আমাদের সাথে যাবে না, আমাদেরকে একটা রিকশায় করে নিয়ে তারা এই মিছিল, পরে সেই মিছিল গিয়ে সংসদ ভবনে শেষ হয়। তো এটার ফলে আমাদের পরিকল্পনাটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। আমাদের ইয়ে ছিল যে শাহবাগে আমরা একটা স্থায়ী মঞ্চ করে সেখান থেকেই আমরা বিজয়ের ঘোষণা বা পরবর্তী কর্মসূচি যদি দেওয়া লাগে অথবা সরকার গঠন সব কিছু করব। কিন্তু শাহবাগের মিছিলটা চলে যাওয়ার কারণে আমাদের সেই দিনের পরিকল্পনাটা হয়তো শাহবাগে আমরা থাকলে পরবর্তী বাস্তবতাটা অন্যরকম হইতে পারত। এবং এরপরে তো আমরা সংবাদ সম্মেলন করলাম একটা মিডিয়া হাউসের ভিতরে, সেটা আমাদের করা উচিত হয় না এই সময়। আমাদের জনগণের মাঝে থেকেই আসলে পুরো ডিক্লারেশনটা দেওয়া উচিত, হইলে হয়তো আরও ভালো হইতো মনে হয় আর কি। এখন তো ওই সময় আসলে ভুল ঠিকের বিষয় না, একটা পরিস্থিতি, কেউ তো জানে না কী হচ্ছে তখন। আর শেখ হাসিনা আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি 2টা 2:30 দিকে, তখনই মিছিলে থাকা অবস্থায় আমাদের কাছে খবর আসে যে শেখ হাসিনা। তো আমরা তাও বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো ট্র্যাপ কিনা, কারণ ওই মহিলা তো এত চালাক ছিল এবং সে এত প্রতারণা করতো, নানাভাবে ছলচাতুরি করতো। তো মনে হয়েছে এটা কোনো ট্র্যাপ কিনা। তো যতক্ষণ না আমরা একেবারে নিশ্চিত হচ্ছি ততক্ষণ আসলে বিজয় উদযাপন করা যাবে না। তখন কি আপনার স্মৃতিতে এই জিনিসগুলো কি ভাসছিল যে 1 জুলাই যখন আসলে আপনারা রাস্তায় বসছিলেন, তখনও জানেন না 36 দিন পর 36 জুলাই কি অপেক্ষা করছে? না, আমাদের তো কিন্তু 5ই আগস্ট বা 36শে জুলাই কিন্তু অনেক বেশি মানুষ মারা গেছে, এবং শেখ হাসিনা দুঃখজনকভাবে শেখ হাসিনা পলায়ন করার পরেও অনেক মানুষ মারা গেছে। তো আমরা যদি সে সময় যে থানা অনেকে ঘেরাও করছে বা পুলিশ কিভাবে বের হবে, পুলিশকে কোনো ডিরেকশন দেওয়া হয় না ওই সময়, পুলিশ হতাহত হয়েছে ওই সময়টায়। তো এইটা তো আমরা দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা ব্যস্ত, যে তখন তো কোনো সরকার নাই, পুলিশ নাই, সারা দেশের মানুষ রাস্তায়, সরকার, এগুলা নিয়ে তো আমরা তখন ব্যস্ত হয়ে গেলাম। প্রধান উপদেষ্টার সাথে, মানে প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, এই বিষয়টি আসলে আপনারা কিভাবে ঠিক করলেন? কারণ এই জিনিসটা আসলে পুরোপুরিভাবে আপনার এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়ের উপর ছিল সিদ্ধান্ত নেওয়ার বা সামনে থেকে সেই বিষয়টি করার। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন 3 তারিখ এক দফা, 3 তারিখে পরেই যোগাযোগ করা শুরু হলো। আমরা বিভিন্ন পক্ষের সাথে তখন আলোচনায় বসি, কথা বলি,
সবার থেকে সাজেশন নিই। তারপরে তো সবার থেকে তখন এটা কমন সাজেশনটা এটাই ছিল আর কি। এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও একটা জনমতের মতো হয়, আপনাদের তখন মনে আছে কি না, তখন কিন্তু ইউনুসের নাম, প্রফেসর ইউনুসের নামই সবচেয়ে বেশি আসতেছিল। কারণ আমাদের এমন একজন নেতৃত্ব লাগবে যাকে আন্তর্জাতিকভাবে জাতীয় পর্যায়ে মানুষে আস্থার জায়গাটা নেবে, অভিভাবকত্বের জায়গাটা দিবে। তো এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস তখন একটা বিকল্প, তার বিকল্প আর কেউ ছিল না ওই সময়। তখন 5 তারিখের পরে তিনিও ফাইনাল কনফার্মেশন দিলেন। এরপর তো সেনাবাহিনীর সাথে বার্গেনিং, তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি একটা টাইমলাইন দিয়ে দিয়েছিলেন যে আপনি 10 বছরের পর আর রাজনীতি করবেন না। একটা ডেডলাইনও দিয়েছেন যে 2035 বা 2036, তার মানে পঞ্চদশ যে নির্বাচনী, সেখানেই সরকার গঠন করবেন, এবং সরকার যদি গঠন করতে ব্যর্থ হন তাহলে আর রাজনীতি করবেন না। সেই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই, কেন আসলে 10 বছরের একটা টাইম দিয়েছিলেন? 10 বছর আমরা এটাকে একটা টার্গেট ধরেছি যে 10 বছরের মধ্যে আমরা চাই যে, এটা শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যেই আমাদের দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করা, এবং নতুন প্রজন্মের দল হিসেবে সরকার গঠনের মতো সক্ষমতা অর্জন করা। কারণ 16 বছরের আওয়ামী লীগের যেই ধ্বংসযজ্ঞ, সেটা থেকে যেটা আমি বললাম সময় লাগবে, আমি মনে করি 10 বছর তো সেই সময়টা ইম্পর্টেন্ট। তো 10 বছরের মধ্যে এই প্রজন্মের প্রস্তুতি হওয়া উচিত আর কি। সেটা একটা মানে আমরা একটা টার্গেট সেট করে আগাচ্ছি। কি কি বিষয় আসলে প্রতারিত হয়েছেন? অন্তর্বর্তী সরকারে যাওয়ার ডিসিশনটা কি আপনার ঠিক ছিল কিনা, বা সরকার থেকে যখন হচ্ছিল আপনি এসেছেন তারপর অন্তর্বর্তী সরকার আমলে কোনো রকম কোনো প্রতারিত হয়েছেন কিনা? আপনি একটি বক্তব্য দিয়েছিলেন কিছু উপদেষ্টা তাদের আখের গোছাচ্ছে, পরবর্তীতে তাদের নাম ডিসক্লোজ করবেন, এরকমও বলেছিলেন। পরবর্তী সময় অনেক গড়িয়ে গেছে, সেই ধরনের আসলে কেন আসলে তখন সেই কথাটা বলেছিলেন? প্রতারিত হওয়ার কিছু না, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় নাই জনগণের। তো উপদেষ্টাদের নিয়ে তো এখন আলোচনা বিশ্লেষণ চলছে, এটা চলবে। আমি বিশেষ কারো নাম নেব না। তো মানুষই তো মূল্যায়ন করছে আর কি, যে কার কী ভূমিকা ছিল। এখন অনেকে অনেক গা বাঁচানোর কথা বলছে বা বলার চেষ্টা করছে আমি সিদ্ধান্ত গ্রহণের পার্ট ছিলাম না, সিদ্ধান্ত গ্রহণ হয়তো কিচেন ক্যাবিনেট বা অমুক তমুক জায়গায়। তো সবাই তো এটার পার্ট ছিল, তো রেসপন্সিবিলিটি সবাইকেই নিতে হবে যারাই সেখানে ছিল, ইনক্লুডিং মি। আর অন্তর্বর্তী সরকারে যাওয়াটাও আসলে ওই সময়ের একটা প্রেক্ষাপট ছিল। এর বিকল্প আসলে কি হইতে পারতো, এটা এখন অনেক কিছু বলা যায়, কিন্তু ওই সময় ওইটাই আমাদের কাছে অপশন ছিল। আমরা তো, কারণ অন্তর্বর্তী সরকার যে তার বৈধতা, তার সব কিছু তো তখন মানে ছাত্র নেতৃত্বের উপর নির্ভর করছে। একটা বিষয় বলা হয়, আপনারা যদি হলো এনসিপি গঠন না করতেন, আপনারা নাহিদ, হাসনাত, সার্জিস তারা যদি গণ অভ্যুত্থান করেই যদি থাকতেন, তাহলে হয়তো আপনাদের জনপ্রিয়তাটা আরও অনেক বেশি থাকতো। এনসিপি গঠন করার পর নানা ধরনের রেশারেশির মাঝেও আসলে পড়েছেন, এরকম নানা ধরনের বক্তব্য বা শোনা যায়। আপনি আসলে পার্সোনালি কী মনে করেন, এই দলটি গঠন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা তো গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আরও আগে করতে পারলে আরও ভালো হতো। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে যে নতুন রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে, এটা নতুন দল ছাড়া এটাকে কেউ ধারণ করতে পারবে না। আমরা তো এটা দেখছি, মানে পুরনো দলগুলো এটা পারছে না। ফলে অবশ্যই নতুন দল অনিবার্য ছিল, বরং নতুন দল হওয়ার ফলেই পুরনো দলগুলো একটা চাপে পড়েছে। এবং এই চাপটাও যদি না হইতো তাদের জন্য ভালো হইতো, এই জন্য তারা এগুলো বলে যে এরা পড়ার টেবিলে চলে গেলে ভালো হইতো। তো পড়ার টেবিলে গেলে তো দেশের যতটুকু পরিবর্তন হয়েছে এটাও হইতো না। তারা তো নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে দেশ কতটুকু চালাইতে পারত। সো এনসিপির গঠন হওয়াটা অনিবার্য ছিল। বরং এনসিপি যদি আরও ভালোভাবে গঠিত হইতে পারতো, আরও আগে হইতে পারতো, আরও শক্তিশালীভাবে আসতে পারতো, এটা দেশের জন্য আরও মঙ্গল হইতো। আপনাদের কি আসলে দোষারোপ করা হয় অন্তর্বর্তী সরকার যখন প্রসঙ্গ বা কোনো কিছু আসে? আপনার কাছে কি মনে হয় যে এই দোষারোপ করাটা আসলে ঠিক? কারণ সেখানে তো আসলে সবারই সম্মতি ছিল। সব দোষ তো এনসিপির। এখন যেহেতু এনসিপির নেতৃত্ব গণ অভ্যুত্থান
তো এখন এটা অনেক মুখে তো অনেক কথা বলা যায়, কাজটা তো অত সহজ ছিল না। 16 বছর ধরে এই দেশে কারা কতটুকু সফল হয়েছে এটা তো আমরা দেখেছি, কারা কোথায় পালিয়েছিল, কারা কিভাবে। সো একটা গণ অভ্যুত্থান করা, একটা সরকারকে উৎখাত করা, আরেকটা সরকারকে প্রতিস্থাপন করা, সংস্কার প্রক্রিয়া আগানো, বিচার আগানো, তারপর একটা নির্বাচনের মাধ্যমে একটা সংসদ করা, এই সবগুলা ঘটনার পিছিয়ে এনসিপি বা বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা আছে। এগুলা বাদ দিলে আপনি এই ধারাবাহিকতাটা বাংলাদেশে সম্ভব হতো না। এই বছর গাজীপুরে জাস্ট 2 দিন আগের কথা যদি বলি, যে জুলাই পদযাত্রার দ্বিতীয় বছরে আপনারা যে উদ্বোধনী অনুষ্ঠান করলেন এবং সেখানে বক্তব্যে আপনি বলেছেন যে নতুন নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটছে, যারা আসলে শিলং থেকে, কেউ লন্ডন থেকে, যারা নেতৃত্ব দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে বলা হয় তারা এবার সংস্কার বা বিচারটা করুক যদি নেতৃত্ব দিয়েই থাকে। কেন বলেছিলেন, আসলে কি মিন করেছিলেন? না, এটা তো হচ্ছে নেতৃত্ব মানে রেসপন্সিবিলিটি। আপনি যদি মনে করেন আপনার ভূমিকা এখানে বেশি, তাহলে রেসপন্সিবিলিটিটাও আপনার নিতে হবে। তো নেতৃত্ব নেওয়ার ব্যাপারে অনেক ক্রেডিট, অনেক অমুক তমুক সেটা বলা হয়, কিন্তু একজন শহীদ পরিবার যদি খারাপ অবস্থায় থাকে, জুলাই জাদুঘর যদি ওপেন না হয়, বা বিচার যদি না হয়, সংস্কার যদি না হয়, তখন সবাই এনসিপিকে কেন রেসপন্সিবল করে, তাই না? এনসিপিকে রেসপন্সিবল এই কারণে করে কারণ মনে করে এনসিপি বা বৈষম্যবিরোধী তারা লিডারশিপে ছিল। তো লিডারশিপ ক্লেম করতে হইলে আমি বলেছি যে এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব সহকারে ক্লেম করা উচিত। আপনি সংস্কার বাস্তবায়ন করবেন না, আপনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এই সরকার আসার পরে 4 মাসে কি করেছে, বাজেটে ধরেন যাদেরকে আর্থিক সহযোগিতা, এটাই অন্তর্বর্তী সরকারের করে যাওয়া বিষয়, তারা এটাকে জাস্ট অব্যাহত রেখেছে। জুলাই জাদুঘর তারা 4 মাস ওপেন করতে পারে নাই। তারা গণভোটের রায় বাস্তবায়ন করে নাই। বিচার, আমরা হাসানুল হকের বিচার নিয়ে রায় আসার পরে বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে আপনি এই কোনো কাজ করবেন না, কিন্তু আপনি বলবেন যে আপনি নেতৃত্ব আছেন, এইটা তো দ্বিচারিতা। আপনারা কি করবেন? এই যে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, আপনি বলেছেন জাতির সাথে গাদ্দারি করেছে, সেটিও বলেছেন। 1991 সালের একটা প্রেক্ষাপট আছে, সেখানেও আসলে আপনারা নানা সময় অভিযোগ করেছেন। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, কিন্তু কোনো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই তারা বাস্তবায়ন কখনোই করে নাই, এবং এর পরবর্তী সময়ে যেন তাদের পরিণত ভালো হয় নাই। এটাই ইতিহাস বলে আর কি, আমি যতটুকু ইতিহাস জানি। আমরা কি করব? আমরা তো বিরোধী দলের জায়গা থেকে যেটা করা, আমরা সরকারের এই যৌক্তিক সমালোচনাগুলো করব, জনগণকে সংগঠিত করব, যাতে এই সরকারের বা সরকার দলীয় আসল চরিত্র উন্মোচিত হয়, এবং সরকারকে যথাসম্ভব চাপ প্রয়োগ করা যাতে সরকার এই দাবিগুলো বাস্তবায়ন করে। আরেকটি গণ অভ্যুত্থান কি সম্ভব? আপনার কাছে কী মনে হয়? গণ অভ্যুত্থান তো অনেক বছর পর পর আসে। গণ অভ্যুত্থান বছর পর পর আসে, আবার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে সেটা অনেক সময় খুব অল্প সময় অনেকগুলো গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের কারো আকাঙ্ক্ষা না, এটা খুব মজার বিষয় এরকম না। তো গণ অভ্যুত্থান হোক, সরকার ওই রকম জায়গায় যাক, এটা তো আমরা চাই না। এবং গণ অভ্যুত্থান করেই কেন আমাদের সব কিছু আদায় করতে হবে? আমরা তো এটাই চাইছি যে আপনি গণ অভ্যুত্থান কেন হয়েছে, শেখ হাসিনাকে কোনোভাবেই বৈধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি তাকে সরকার থেকে সরানোর কোনো উপায় সে নিজেই রাখে নাই, ফলে অপশন ছিল গণ অভ্যুত্থান। তো আপনাকে তো একটা রাজনৈতিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে সরকার পরিবর্তনের অপশন রাখতে হবে, সেটা হলো নির্বাচন। তো ওই জায়গাটা বন্ধ করে দিলেই গণ অভ্যুত্থান। শেষ 2টা প্রশ্ন করবো, একই সাথে করে ফেলছি। প্রথমত হচ্ছে, নেপাল পারলো, আপনারা পারলেন না কেন? এই প্রশ্নটা হয়তো বা ইতিপূর্বেও আপনার শুনতে হয়েছে যে নেপাল সরকার গঠন করতে পারলো গণ অভ্যুত্থান করার পর, আপনারা পারলেন না কেন? এবং বিশ্বকাপে আপনি আসলে কোন দলের সমর্থক? বিশ্বকাপ নিয়ে হিউজ পরিমাণে হাইপ, ইতিমধ্যে 10 জন আসলে মারাও গেছে এরকম শোনা যাচ্ছে, যে এত বেশি হাইপ। আপনার ওই মন্তব্যটা দিয়ে শেষ করব। নেপাল কতটুকু পারছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাই নিশ্চয়ই চূড়ান্ত লক্ষ্য না। নেপালের পরিবর্তনটা দেখতে হবে আমাদের কতটুকু হচ্ছে, আর বাংলাদেশের পরিবর্তনটাও আমাদের দেখতে হবে। আর যদি দলের নেতৃত্ব বা দল হিসেবে ক্ষমতায় যাওয়া, অন্তর্বর্তী সরকারের অংশ আমরা ছিলাম,
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের একটা নতুন দলের এটা এখনও তৈরি হয়নি। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া এটা সম্ভব হবে না। ফলে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা। তো সেই প্রেক্ষাপটে এটা আমাদের সময় লাগবে। নেপালের গণ-অভ্যুত্থান, বাংলাদেশের গণ-অভ্যুত্থান, আমি মনে করছি যেসব জায়গায় গণ-অভ্যুত্থান হয়েছে সেই মানে জুলাই গণ-অভ্যুত্থানের সবচেয়ে ব্যাপক সাম্প্রতিক সময় যেসব জায়গায়, এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব খারাপভাবে যে পরিস্থিতি মোকাবেলা হয়েছে এরকম না। হয়তো আমাদের অপ্রাপ্তি আছে, কিন্তু আপনি দেখেন যে এখানে সংস্কারের প্রস্তাবনাগুলো এসেছে, সেটা নিয়ে কাজ হয়েছে, নির্বাচন হয়েছে যেভাবেই হোক, সংসদ হয়েছে, একটা আমরা বলতে পারি যে একটা ফাংশনাল ডেমোক্রেসিতে আমরা গিয়েছি, একটা স্থিতিশীলতা আসছে। বিশ্বকাপ বা খেলাধুলা নিয়ে আমার খেলাধুলা দেখি না, আমি দেখি কম আর কি, বা ওইভাবে দেখা হয় না। সো ওইভাবে আমি কোনো দলের সমর্থক নই আর কি, এটাকে বলা যায়। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম নাহিদ ইসলামের সাথে, তিনি কিন্তু জানালেন যে জুলাই যে প্রেক্ষাপট, আমরা জুলাই মাসে আছি, সেই জুলাই নিয়ে কথা বললেন। তার পাশাপাশি তিনি রাজনৈতিক প্রেক্ষাপট, এনসিপির ভবিষ্যৎ এবং অনেক অজানা তথ্য আমাদের জানালেন। এতক্ষণ সাথে ছিলাম আমি রাশেদ আনিস।